প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা 3 মার্কস ও 5 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, জ্ঞানচক্ষু থেকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, 60টি শব্দে, প্রতিটি প্রশ্নের মান 3। দেখো প্রথম প্রশ্নটি, তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে? তপন কি শুনেছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং একটা কথা তোমাদের বলে দিই, দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে দেখো কিছু প্রশ্নতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে অভ্যাস করতেই হবে, এটা কিন্তু বলে গেলাম। দুই দাগের প্রশ্নটি দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। সেই ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল, কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? মোস্ট ইম্পর্টেন্ট। শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কার মেসো তার উপযুক্ত কাজটা কি? মোস্ট ইম্পর্টেন্ট। রত্নের মূল্য জহরির কাজে উক্তিটি প্রসঙ্গ নির্দেশ করো। আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, কার কাছে এবং কেন? এই যে প্রশ্নগুলো বললাম 3 মার্কস থেকে, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে রেডি করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি কি? কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন কারণ বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নয় কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল? এই যে প্রশ্নগুলো বললাম জ্ঞানচক্ষু থেকে, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, অসুখী একজন পাবলো নেরুতে থেকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি ছেড়ে দিলাম, আমি কে? তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেমে এলো মাথার উপর, কার মাথার উপর কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? এই যে প্রশ্ন, 4টি প্রশ্ন এখানে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়ের কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো? যুদ্ধ হলে কি ঘটলো? মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কিভাবে হলো? লেখো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে সেই মেয়ে? তার মৃত্যু হলো না, কথা বলার কারণ কি? বাড়িটা কি কারণে খুন হলো? এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, তোমরা এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? আমাদের কথা কে বা জানে, আমরা কারা? তাদের কোন না জানার কথা এখানে উল্লেখিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো। আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কাছে এই আহ্বান রেখেছেন? তাৎপর্য লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো বললাম 3 মার্কস থেকে, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে, প্রতিটি প্রশ্নের মান 5। দেখো প্রথম প্রশ্নটি, আয়েরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধাবিত হয়েছে কেন? আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন? দেখো দেখো, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট।
কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এই বেজে ওঠার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? দাঁড়াবে মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাদের তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন? এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আফ্রিকা থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। হাই ছায়াব্রতা, ছায়াব্রতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এলোরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপে পরিচয় দাও, লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কি? মোস্ট ইম্পর্টেন্ট। নগ্ন করলো আপন নির্লজ্জ জনমানুষতা, তারা কিভাবে আপন নির্লজ্জ জনমানুষতাকে প্রকাশ ঘটিয়েছিল, তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। দাঁড়াবে মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবিক কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন খুব লাইন ধরে ধরে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% খুব কমন পাবে। হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্ত থেকে দেখে নাও, প্রতিটি প্রশ্ন 5। দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রাচীনেরা বলতেন, কি বলতেন, সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখিত করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? মোস্ট ইম্পর্টেন্ট। কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে? ক্যালিওগ্রাফিস্ট ও লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা কি জানতে পারি? লিপিকুশলীদের কাজ কি ছিল? প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের বিবর্তনে যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো। কম্পিউটার তাদের জাদুঘর পাঠাবে বলে যেন প্রতীক্ষা করছে, কাদের তাদের বলতে কাদের কথা এখানে বলা হয়েছে? তাদের ঐক্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে, অবলুপ্তির কারণটা কি? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো বহুরূপী সুবোধ ঘোষ থেকে দেখে নাও, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, হরির কাণ্ড উৎস নির্দেশ করো, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি কে ঘটিয়েছিল? খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? আপনি কি ভগবানের চেয়েও বড়, কার কাছে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি, মোস্ট ইম্পর্টেন্ট। সেই ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। দেখো প্রথম প্রশ্নটি, মারিয়ে অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে, তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অদিষ্ট কখনো হরিদারই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। হরিদা উনানের হাঁড়ি থেকে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবনে চিত্র নিজের ভাষায় লেখো। তারপরের প্রশ্নটি দেখো, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনে এর চেয়ে কি আশা করতে পারে? বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গে উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থতা লেখো। তারপরে দেখো, হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। হরিদাস জীবনে বৈচিত্র্যের নাটকীয় বলা হয়েছে কেন? বহুরূপী গল্প অবলম্বনে হরিদাস চরিত্র লেখো। তো দেখো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তারপরে দেখো, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত থেকে দেখে নাও, জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। রসে মহাবলী মেঘনাথ কার উক্তি, মেঘনাথের রসের পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, সে হাসবে কেন? কপিলা লঙ্কা, কপিলা জলদি, যে পরিপ্রেক্ষিতে কবি কথা বলেছেন নিজের ভাষায় লেখো। তারপরে দেখো, অম্বুরাশি সুতা, উত্তারিল অম্বুরাশি সুতাকে, তিনি কি উত্তর দিলেন? এই মায়া পিত্ত বুঝিতে না পারি, বক্তা না বুঝার কারণ কি? কোহদাসে লঙ্কার কুশল, কে কার কাছে লঙ্কার কুশল বার্তা শুনতে চেয়েছিলেন, তিনি কি শুনেছিলেন? ইন্দ্রজিৎ ও প্রমিলার কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে।
তারপরে দেখো রচনাধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 5। অভিষেক করিলা কুমারী, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। নমিপুত্র পিতার চরণে করজোড়া কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সিরাজউদ্দৌলা, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, প্রতিটি প্রশ্ন মান দেখো 5। সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। কিন্তু ভদ্রতার অভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, কথা বলার কারণ কি? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়। তারপরে দেখো আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? পলাশী রাক্ষসী, পলাশী বক্তাকে পলাশী প্রান্তকে তিনি রাক্ষসী বলেছেন কেন? মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে। বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানই মাতৃভূমির গুলবাগ। এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চরিত্র বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? জাতি সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী কেন? দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা খুব বাছাই ছাঁটাই করে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম থেকে দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। প্রথম প্রশ্নটি দেখো, ওই নতুনের কেতন ওড়ে উৎস নির্দেশ করো। নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে চেতন, উক্তিটির তাৎপর্য লেখো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? তারপরে দেখো আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমন পরিস্থিতি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 5। দেখে নাও প্রশ্নগুলো। প্রলয় উল্লাস কবিতাটিতে প্রতিবাদধর্মী কবিতা বলা যায় কিনা তা যুক্তিসহ আলোচনা করো। কবি প্রলয়কে কোন কোন বিষয়ে ভূষিত করেছেন, কবির বিষয়বস্তু অনুসারে এই বিষয়গুলির তাৎপর্য লেখো। বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে? কাল ভয়ঙ্করের বেশে এবার এই আসছে সুন্দর, কাল ভয়ঙ্করকে সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি প্রসঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের কাছে এ কথা বলেছেন এবং ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুলটা কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3, 60টি শব্দে। প্রথম প্রশ্নটি দেখো, কেবল আশ্চর্য সেই রোগামুখীর অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। সেই ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কাকে কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি। প্রথম শ্রেণীর যাত্রী হয় অপূর্বের মনে কিরূপ ভরসা জেগেছিল, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় যেন নিজেই মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে পড়লে অপূর্বের এমন অনুভূতি হয়। অপূর্ব তার বাসায় চুরির খবর কাকে দিতে গিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। আমি ভীরু কিন্তু তা বলে অবিচারিত দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলে গিয়েছেন, কোন অবিচারিত দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নম্বর 5। প্রথম প্রশ্নটি দেখো, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শোক ষোলোয়ানায় বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি? তার লঞ্ছনায় কালো চামড়া নিচে কম জ্বলে না, তলোয়ার আকর। বক্তাকে কোন লঞ্ছনার কথা তিনি তলোয়ার আকরকে শুনিয়েছেন? অধিকাংশ তার মানসিকতার পরিস্থিতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্যতা অনুসরণে অপূর্বের চরিত্রটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণটা কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো সিন্ধু তীরের সৈয়দ আলাউল থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমান পেয়ে যাবে। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে কোথায় সেই সর্বক্ষণ থাকে? পঞ্চকন্যা পাইবা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেল? অতি মনোহর বেশ কোন কবিতা থেকে গৃহীত, মনোহর দেশটির বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। প্রথম প্রশ্নটি দেখো, সমুদ্র কন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশে আলোচনা করো। সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃষ্টান্ত বর্ণনা তোমার ভাষায় লেখো। সিন্ধু তীরে কবিতাটি অবলম্বনে মনোহর দেশটির বর্ণনা দাও। বিধি মনে না করো নৈরাস, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, কে দিব্যস্থান দেখেন, তিনি কি পড়লেন, মোস্ট ইম্পর্টেন্ট।
অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী থেকে দেখে নাও ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? মোস্ট ইম্পর্টেন্ট। মাথায় হাত, শুকুন বাচিল, উদ্যাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলছেন কেন? তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্রধারীদের নিয়ে গানে নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। অস্ত্র ও গান শব্দটি কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অস্ত্র ও গান শব্দটি কবিতায় বিশেষ গুরুত্বে ব্যবহৃত এরকম শব্দ ব্যবহারের কারণ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। আমরা শুধু একটা কোকিল, কোকিল কোন কাজে সমাধা করবে বলে কবি আশা প্রকাশ করেছেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও অদল বদল পান্নালাল পেটেল থেকে দেখে নাও ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? আওয়াজের মুখরিত হয়ে ওঠার কারণটা কি? বলতে গেলে ছেলে দুটোই একই রকম, তফাৎ শুধু এই যে তফাৎটা কি। মোস্ট ইম্পর্টেন্ট। ঈশাব ও অমৃত নতুন জামা পরে বাড়িতে থেকে বেরিয়েছিল, তারপর কি কি ঘটেছিল তা গুছিয়ে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। উনি 10 বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল? অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছিল উক্তিটি কার? অমৃত কোন কোথায় কি জবাব দিয়েছিল? এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন নম্বর 5। প্রথম প্রশ্নটি দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? তারপরে দেখো অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ।